দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। শুনিছেন এই বাটপারকে বিএনপি কোলে তুলে রাখে। বিএনপি যা যা করতে পারে না, বলতে পারে না, এই বাটপারকে দিয়ে করায় আর বলায়। এটা বিএনপির মাস্তান, এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান। হাদির বাড়িঘর নাকি জেলে দিবে। হ্যাঁ, পারলে করিস। হ্যাঁ, আমাদের কমরেডদেরকে হাত দিলে একেবারে টুঙ্গি ভাড়া উড়ে দিমু একেবারে। আমি হুদাই আওয়াজ দিতেছি না, বারবার কইতেছি, কিন্তু বারবার সতর্ক করতেছি, যখন কামটা করবো তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই, কয়ে দিতেছি। এই জায়গাটায় নোট নিয়ে রাখেন, দরকার হলে ক্লিপ বেনে রাখেন, আমি যে আগে কয়ে দিছিলাম। কিন্তু আওয়ামী লীগ যেটুকু করিছে এই সাহস কেমনে পেল? এইটা বুঝতে হইলে মির্জা ফখরুলের জাস্ট কয়েকদিন আগের একটা বক্তব্য আমরা আরেকবার শুনি, যেখানে সে কইতেছে আওয়ামী লীগাররা নাকি অসহায় অবস্থা আছে। আগে শুনেনি, আপনারা আবার শুনেন। শুনেছেন আগে, আবার শুনেন। এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লক্ষ্যে পড়ায় গেছে, আমরা এখন কি করবো। তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না। ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি আজকে। এবার বলেন, আওয়ামী লীগ কি অসহায় অবস্থায় আছে? সে তো শুধু এটা বলে নাই, সে বলছে মামলাও তুলে নেবে। শুনেন, আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। সে নন্না মুন্না ফ্যাসিস্ট ডিক্টেটরের পা ধরে সালাম করতে চায়, আবার সে না গণতন্ত্রও চায়। হ্যাঁ, ওরে মা। তো শিয়া বেটা কার্টুনে গেছে মির্জা ফখরুল আওয়ামী দুর্বৃত্তদের ছেড়ে দিতেছে জেল থেকে। এডিটর সাহেব দেখান পাশে, ওই শিয়াবের পেজটা একটু দেখে দেন, ও সবাই দেখুক, সবাই ফলো করবে, ওগুলো ভালো ভালো কার্টুন আঁকে। তো পরে আবার মির্জা ফখরুল কয়, না আমি এটা কই নাই, আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই, শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি। দেখেছেন? আচ্ছা বলেন তো, হয়রানিমূলক মামলা কেন আমরা দিব? এই মামলা তো প্রত্যাহারই করা উচিত, সারা দেশে করা উচিত, শুধু উনার এলাকায় না। কারণ এই মামলা তো টিকবে না। আর আমরা মিথ্যা মামলা কেন দেব? উনি কেন শুধু নিজের এলাকায় এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন, অন্য জায়গায় করবেন না? উনি কি ঠাকুরগাঁ জেলার প্রেসিডেন্ট বিএনপি? আর হয়রানিমূলক মামলা কে দিছে? বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গায়। মামলা দিয়ে এই যে মামলা দিবে এই টাকা নিছে, দেখেছেন? মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টাকা নিছে, খালি টাকাই টাকা। বিএনপি নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার করেছে। তো বহিষ্কার টহিষ্কার এই সমস্ত আইওয়াস, বুঝেছ? যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না, মহাসমারোহে। দেখেছেন? আর কত কমো, মির্জা ফখরুল এত সিনিয়র নেতা, প্রত্যেকদিন ধরা যায় ওনারে, তা ধরি না, মায়া কইরা আর কি। এত সিনিয়র নেতা, তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয়, গুছায় বলতে হয়, সেটাই বলতে পারে না। গুছায় কথা বলতে পারে না, রাষ্ট্র ক্ষমতার যাবি। কি শখ! কুজা রাষ্ট্রই এসে আর শখ হয়। মির্জা ফখরুলের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি, মন্ত্রী টন্ত্রী হবি আর কি, বুঝেছেন? দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না। দেখেন দেখেন সেই কইছে। তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে চায় কেন? জনগণ তো গণভোট বুঝেই না, তাই না? আগে তো বুঝাবি জনগণকে। জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ, তাহলে গণভোট চাইবি কেন বিএনপি? কন্ত কথার কোনো মানে আছে? কথা কয় কোনো মানে নাই, তারপরে দমে দমে মিশা কথা কয়। আগে কলকাতার মিডিয়াতে এই সময়ে একটা সাক্ষাৎকার দিছিল, কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি, বামের আমাদের সঙ্গে আছে, বুঝেছ? আবার দেখেন কইছে, তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না।
আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক, বুঝেছাও? আমরা কলকাতা যাব, কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি, আবার সেই সুযোগ পাবো, সিনেমার থিয়েটারও দেখবো, মানুষে অবাধে যোগাযোগ হবে, ভিসা প্রক্রিয়া সাবলীল হবে, ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত, ভুল বোঝাবুঝির অবসান ঘটুক। আহারে আহারে কি স্বপ্ন, স্বপ্ন দেখে মন খালি শুধু। তো পরে বিএনপি কয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে, ঠাপ খেয়া। তারপরে আরো বেশি টাপ খাইছে, তখন মির্জা ফখরুল নিজেই কয় এটা আমি দেই না সাক্ষাৎকার, এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিয়েছে তার ছবি সহ নিউজ ছাপে দিচ্ছে, দেখেছেন? হ্যাঁ, কেমন মিছা কথা কয়, কেমন মিছা কথা কয়। মানে এটা মানুষের মিছা কথা পর একটা লেভেল আছে। তো বুড়া বয়সে মানুষ মিছা কথা কম কয়, যত বয়সে বাড়িচ্ছে এ বেটা মিছা কথা তত বেশি করছে। জামাই কোটের বুদ্ধিজীবী অনারের কথা বলে, অনার কোটের কথা বলে, এই হইতেছে বাটপারদের অনার, বাটপারি করবে তারপরে আবার অনারের কথা কইবে। মানে এই বাটপারির আর সীমা পরিসীমা নাই। ইন্ডিয়ার গোয়া সাইড ধরা পড়লে বলবে কই না তো, আমি তো বলিনি। এই বাটপারি সীমাহীন, এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম, এটা জাতির সাথে প্রতারণা, মিছা কথা কওয়া। আর কি কব, এদের কোনো শিক্ষা হবে না, কোয়াও কোনো শিক্ষা হবে না। এ আবার ক্ষমতা যাবে চায়, এটা হইতেছে বড় কথা। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাইতে চায়, মানে মনে করিছে যেহেতু হাসিনা গেছে আমরা কেন না, হাসিনাও তিনকে করেই গেছে, কথা কয়ে মিশাতে কথা কয়ে এখনো কয়। শুধু কি তাই, দেখেন নাটোর 4 আসনে বিএনপি মনোনয়ন দিছে আব্দুল আজিজ, সে কি কইতেছে, সে নিরাপদে রাখবে আওয়ামী লীগারদের, শুনেন। আওয়ামী লীগের ভাইরা বিনয় সহিত বলি, দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থককে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই। আপনারা আমাদের অসম্মান করবেন, আপনারা আমাদের সম্মান দিবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নিব, আপনাদের কাছে ওয়াদা দিয়ে নিব। দেখেছেন, শুনেছেন? হ্যাঁ, আবার দেখেন আওয়ামী লীগারদের কইতেছে আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাদের হেফাজত করব। বিএনপি আগামীতে সরকার গঠন করবে, আমি চাই এই অত্র এলাকার জাতীয় সংসদে যেন আমাদের বিএনপি প্রার্থী সংসদে যেতে পারে। আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের হেফাজত করবো, যাতে আপনাদের উপর কোনো অফিসার অত্যাচার না হয়। ভাইরা আমার, রংপুর 4 আসনের এমদাদুল হক ভরসা, দেখেছেন ভরসা দিতেছে। হ্যাঁ, আবার দেখেন শরীয়তপুরের এমপি ক্যান্ডিডেটের মিটিং এ যুবদল নেতা মোস্তাক মাসুম বালা ও কইতেছে আওয়ামী লীগারদের যে জামাত যেন ভোটে না জিতে, তারা জিতলে গেলে হাসিনাকে ফাঁসি দিবে, তারপর ক্ষমতা যাবে। বেয়াকুব বুঝেও নাই। আগে শুনেন। যারা আওয়ামী লীগ করেন, আপনাদের উদ্দেশ্যে আমার 1 মিনিট কথা। আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের। তাদের সেই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এইটা জামাত ইসলামের পূরণ করার মতো না। জামাত ক্ষমতায় যায়, শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে, এটা মনে বেয়াকুব বুঝেও নাই। ওই মিটিং এ সবাই এই কথায় জামাতকেই ভোট দিবে, কারণ তারা চায় হাসিনা ফাঁসি হোক। বগুড়ার এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম কইছিল ধানের শীষ মানে নৌকার বিজয়। সেটা আবার বিএনপির মিডিয়া সেল থেকে কওয়া হয়েছে এটা মিছা, এডিটেড। আসল ভিডিও দেখুন, সত্য জানুন। আগে ভিডিওটা শুনেন। ধানের শীষ মানে নৌকার বিজয়, ধানের শীষ মানে বিএনপির বিজয়, ধানের শীষ মানে খালেদা জিয়ার বিজয়, আরে ধানের শীষ মানে তারেক রহমানের বিজয়, ধানের শীষ মানে সোনাতলার বিজয়, ধানের শীষ মানে সোনাতলার বিজয়, ধানের শীষ মানে বাবুরার বিজয়, শুনিছেন? আসল ভিডিও বিএনপির মিডিয়া সেল দেন, আমরা দেখি, দেয় নাই কলে উঠি। হ্যাঁ, এটা ওর নিজেরই ভেরিফাইড পেজে ছিল। আর এক অ্যাঙ্গেল থেকে দেখেন। দেখেছেন মানে কেমন মিছা কথা কয় বিএনপির মিডিয়া সেল। হ্যাঁ,
মানে এদের মিছা কথা চলতে ফিরতে না, ক্ষমতা যাওয়ার আগেই মিছা কথা কয়। আগে ক্ষমতা যায় মিছা কথা কইতো, এরা ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা কয়। আবার দেখেন আওয়ামী লীগ নেতাদের ছাড়া আনতে যায় বুঝবোধন নেতা কয় পুলিশকে শতপ্রণোদিত হয়ে রেজেকের মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে, কইছে যে রেজেক চলে গেছে নাকি, কতদিন এই কর্তৃত্ব জোরপূর্বক বহন করতে পারবে আপাতত তার কোনো নিশ্চয়তা অবশ্য নাই। আবার দেখেন প্রকাশ্যে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দিছে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং চাঁদপুর 5 আসনের প্রার্থী মমিনুল হক। বাংলাদেশ আওয়ামী লীগ অনেক জনপ্রিয় রাজনৈতিক দল, তাদের 5-10টা খারাপ কর্মীর জন্য আজকে হাজীপুর শাহরাস্তিতে 2.5 লক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী তারা আজকে নিরাপত্তাহীনতা ভুগতেছে। সেই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করব, যারা কোনো অন্যায় এবং অত্যাচারের সাথে জড়িত না, আমরা পরিচ্ছন্নভাবে আপনাদের পাশে আছি। দেখেছেন মামলা প্রত্যাহারের আবার অঙ্গীকার করেছে। তো বিএনপি তো আকাশে তুরিচ্ছিল, আকাশে তুরিচ্ছিল, এখন মাটিত নেমে আসছে আস্তে 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 আস্তে। এইবার আসেন ইলেকশনের হিসাবটা মিলে দিই, কে জিতবি। তো জামাইগড়ের বুদ্ধিজীবী কইতেছে যে বিএনপি যদি জামাত এনসিপির সিট ছেড়ে দিত তাহলে গণতান্ত্রিক উত্তরণ কইছে ডেমোক্রেটিক ট্রানজিশন চালায়া হয়ে যেত আর কি। কি আর কমু, হ্যাঁ, বাঙ্গু এলিটেরা সবকিছুকে নিজের জমিদারি বলে মনে করে। মানে জমিদারির দুঃস্বপ্ন, জমিদারির প্যারাডাইম মাথার থেকে যায় না, সবকিছুই জমিদারি। বিএনপির ভোট আছে নাকি? হ্যাঁ, বিএনপির ভোট শূন্য। বিএনপি জিততো, ভোট পাইতো, কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়া ভোট। এই ভোটে জিততো। আওয়ামী লীগের সাথে লড়াই আমরা বিএনপির নেতা মানিছিলাম, কিন্তু আমরা তো বিএনপি করি না, এখন বিএনপির সাথে নাইও। আগে বিএনপির বিপদে বুক আগায় দিছি, ডিফেন্ড করছি, তার লড়াইকে নিজের লড়াই মনে করছি। যদিও লড়াই কতটুকু করছে সেটার কথা নাই কই। আমারে তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন। হ্যাঁ, করতেছি তো। হ্যাঁ, তো আমার রাজনীতি দেখতেছেন তো, আপনাদের রাজনীতি পিছু উঠতেছে, কই যায় এটাও দেখবেন। যখন বিএনপির নেতা মানছিলাম, নেতৃত্ব দিতেও ব্যর্থ হয়েছে বিএনপি, একেবারে 1971 শেখ মুজিবের মতো। এখন বিএনপি আওয়ামী লীগ আর ইন্ডিয়ার কোলে চইরা বসছে। তো বিএনপি রে তার আগের ভোটাররা ভোট দিবে না তো। ডাকসু নির্বাচনের মতো জগন্নাথ হলেই জিতবেন, হ্যাঁ, তাও ফর দ্য টাইম বিং, অল্প সময়ের জন্য। পার আওয়ামী লীগ আর হিন্দুদের ভোট এখন পাইবেন, আর আবার আওয়ামী লীগ ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট, তখন শূন্য লবডাঙ্কা। ওই গয়েশ্বর রায়ও নিজের ভোটটা দানের শীষে দেয় কিনা আমার সন্দেহ আছে। বেশি কয়া ফেললাম, গয়েশ্বর রায়ের ভোট দিয়ে, হ্যাঁ দেখেন, কইলাম তো দেখেন। যাই হোক, একটা গল্প শুনে আমার মেডিকেল কলেজের, মজা পাইবেন, এদের সাথে যোগসূত্র আছে। আমরা যখন ছাত্র তখন আমাদের এক ব্যাচ সিনিয়র অসীম কুমার ঘোষ, আপনারা চিনবেন, রাজশাহীর লোকজন চিনবেন, ক্যান্সার স্পেশালিস্ট, বিএনপি করতো, মার্কাটারি অ্যাক্টিভিস্ট, বিএনপি ভোট করতেছে, মারপিট করতেছে বিএনপি হইয়া। হ্যাঁ, তো আওয়ামী লীগ শুনলাম সে আওয়ামী লীগ হয়ে গেছে, আওয়ামী লীগ করে, হ্যাঁ, হিন্দু কোঠাত, হ্যাঁ, বুঝছাও, আওয়ামী লীগের মার্কাটারি মেম্বার হয়েছে। তো ওই যখন দুঃসময় তখন হিন্দু সম্প্রদায় বিএনপির পিছে যায়, বিএনপি হয়ে যায়। আর তারপরে ধরেন সিপিবির মতো আর কি, সিপিবি জিয়াউর রহমানের সাথে খাল কাটতো, জানেন তো, খাল কাটলে সিপিবিও যাইতো, জিয়া যাইতো, বিএনপি যাইতো, আর সিপিবি যাইতো। তারপরে গেছে, যায় নাই। যখন আওয়ামী লীগ ফিরে আসছে তখন গেছে, যায় নাই। কয়দিন আগে একটা মজার ঘটনা ঘটেছে, হ্যাঁ, গত এপিসোড করেছি না, ওই ডাক্তার জায়েদকে নিয়ে কইছি না, মাদকাধিকার কর্মী, তো বিএনপির জাহিদ ভাই, মানে চেয়ারপারসনের উপদেষ্টা, তা আমাদের বড় ভাই আমার ফোন দিয়া কয়, পিনাকি তুমি নাকি জাহেদের কথা কইছো পাবলিকে, তো আমারে মনে করতেছে। আমি কইলাম জাহিদ ভাই আপনার কথা কেন মনে করবে, আমি তো শুধু নাম বলি নাই, ছবিও দেখাইছি, তার নিউজও দেখাইছি, আর তারে তো চেনে ডাক্তার জাহেদকে, আর এই থাম্বনেলে তার ছবি দিছি, আপনারা কেন মনে করবে? তো জাহিদ ভাই কইতেছে পাবলিক। আমি কই কে কোন পাবলিক কইল রে ভাই? তো জাহিদ ভাই কয় যে এভার কেয়ারের ডাক্তার মিনাল সরকার কইছে পিনাকি কেন আপনার পিছে লাগলো। আমার মেজাজ গেছে বিলা হইয়া। আমি কইলাম জাহিদ ভাই আপনার পাবলিক পেলেন নাই, কথা কইতেছেন, 1 নাম্বার ইন্ডিয়ান অ্যাসেট, বিয়েও করিছে ইন্ডিয়ায়, আওয়ামী লীগের আমলে সব আওয়ামী দুর্বৃত্তদের সাথে কানেকশন করাইতো ইন্ডিয়ান এম্বাসি, আর মানুষ পেলেন না, এরকম একটা পার ইন্ডিয়ান মাল বিএনপি শীর্ষ নেতার কাছে আমার নামে কানবাড়ি করতেছে। হ্যাঁ, দেখেছেন মানে কি করে, বুঝেছেন তো, সামে সিকনে কিরকম করে এগুলা, বুঝেছেন? এই লোকের আমল নামা জানে না জাহিদ ভাই,
বুঝেছেন অবস্থা? আমি কইলাম আমল নামা যায়, কয় আমি ডাক্তার মানুষ, সবারই ফোন দেয়। আমি বললাম, সবার ফোন কেন আপনি ধরবেন? আপনি পার ইন্ডিয়ান মাল একটা, আপনি এটা বুঝেন না? এটা এ মিনাল প্র্যাকটিস করিচ্ছু কর, টেকে কেমন চুক কেমা, কিন্তু যাওরমও বাদ দে, আমার লগে না। হ্যাঁ, হাড্ডি কালে ভেঙ্গা ইন্ডিয়ার শ্বশুর বাড়ি পেটে দেবো একেবারে, তোর হাসিনার কাছে পেটে দেবো। আমি প্যারিসে থেকে তোর হাড্ডি ভেঙে দিবার পারি। প্র্যাকটিস তো বেড়ে দিলাম। বালগো এলিটার এখন দৌড় বেড়বি। আরে বাবা, মীরাল কান্তি সরকার, ও ইন্ডিয়ান না হোক, ইন্ডিয়ান বউ আছে, ইন্ডিয়ান, তাই তার কাছে যাই। হ্যাঁ, লাইন লাগবে একেবারে। এবার কে আমার কমিশন দিয়ে ব্যবসা গলে বেড়ে দিলাম। হ্যাঁ, যাই হোক, এবার হিসাবে আসি, বিএনপির সিটের হিসাব। বিএনপি 237টা সিটের নমিনেশন দিছে, বাকিগুলো তার জোট সঙ্গীদের দিবি, বিলাবি আর কি। তো জোট সঙ্গী সবাই হারবি, সবাই দল বেঁধে হারবি, একটাও জিতবি না, লিখে রাখেন। এমনকি আন্দালিব প্রার্থ জিতবি না, লিখে রাখেন। কেন জিতবি না? নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে। তো আন্দালিব প্রার্থ জিন্দেগিতে তার নিজের মার্কা নির্বাচন করেছে? করে নাই। তার মার্কা কি জানেন? গরুর গাড়ি মার্কা। কে চিনে তার মার্কা? এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে? তো মনোনয়ন বঞ্চিত প্রার্থী আছে, সে পুরা দলকে আন্দালিব প্রার্থীর পর্যায়ের পিছে লাগাবে, কারণ তার তো প্রমাণ করতে হবে যে আন্দালিবকে মনোনয়ন দেওয়া ঠিক হয় নাই। তবে আন্দালিবকে না হারাইলে তো তার এটা প্রমাণ করা যাবে না, তার পুরা ভোট যাবে আন্দালিবকে যে হারাইতে পারবে তার বাক্সে। তো ধানের শিশি যদি না পায় এই জোট সঙ্গীরা, কেউ জিতবে? জিতবে না। জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই, জোট করলেও। দেখেন মতিউর রহমান নিজামীর পোস্টার দেখেন, দাড়িপাল্লা নিয়ে ভোট করছে সবাই, জামাতের সব ক্যান্ডিডেট। তার মানে 63টা সিট মায়ের ভোগে চলে গেছে অলরেডি। এখন এই 237টার মধ্যে 151টা জিততে হবে অ্যাটলিস্ট বিএনপিকে ক্ষমতায় যাইতে হইলে। তো এই আসনগুলোর মধ্যে মাত্র 90টা সিট যদি কেউ জিতে যায়, 90 কিন্তু বেশি না, বিএনপির 147টা সিট ওয়াক ওভার দিবে দরকার হইলে। কিন্তু 90টা সিটে মরণপণ লড়াই করবে, ভালো প্রার্থী দেবে, ভালো বাজেট দেবে, কেন্দ্র সামলাবে, ভালো প্রচার করবে, সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে। মাত্র 90টা। বিএনপি সরকার গঠন করতে পারবে? পারবে না। 90টা সিট জিতে নেওয়া বাম হাতের কাজ রে ভাই। হিসাব সিম্পল। মুজিব ইন্ডিয়ারে উদ্দেশ্য করে কইছিল, উনি আমাদের কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। আওয়ামী লীগ পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে নিচ্ছে। হ্যাঁ, তারেক রহমান তো আমার কথা রাখলো না, ভুট্টো সাহেবের কথা রাখিছে, মোদির কথা রাখিছে। বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই, বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি। আর আমরা কমো গোস্ত তো পেলু না, লে ঝোল খা ঝোল। খুবই অবাক হয়ে কিছু বিষয় লক্ষ্য করছি। আজকে সিসির একটা কথা, আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয়। নির্বাচন কমিশনের আরো কমিশনাররা বলছে যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটায় নির্বাচন বানচাল করা যাবে না, খুব দৃঢ় প্রতিজ্ঞ। সিসির এই কথার পর জামাতের একটা প্রতিক্রিয়া, জামাতের আমির ব্যাখ্যা চেয়েছেন এবং বলছেন যে জাতিকে হতাশ করছে। তীব্র প্রতিক্রিয়া দেখছি নাহিদ ইসলামের, যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ক্ষমতা সিসির নেই। তার মানে দেখেন, বড় প্লেয়ার যে বিএনপি তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কারণ বিএনপি বলছে যে নির্বাচনকে সামনে রেখে আরো বড় ঘটনা কেউ কেউ ঘটাবে। সবকিছু আপনি ওই তো দেখলাম তো, এখন মনে হইতেছে যে হাজার হাজার পুলিশ, হাজার হাজার প্রার্থী সমর্থক, তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখবে। পারবে? 1-2টা পুলিশ যদি কেউ টার্গেট হয়, প্রোটেকশন দিয়ে পারবে? পারবে না। যদি আপনি চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তাদেরকে যদি নির্মূল না করতে পারেন এবং অন্ধকারে আপনি থাকেন, আপনি পারবেন না, যতই আপনি প্রোটেকশন নিয়ে থাকেন না কেন। তার মধ্যে ঘটনা ঘটতে পারে। এখন সিসির বিশাল একটা অন্যায় হয়ে গেছে, না বললেও পারতেন। এখন হয় কি, যারা ক্ষমতায় থাকে তারা আশ্বস্ত করার চেষ্টা করে যে ঘাবড়ানো যাবে না, ভয় পাওয়া যাবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এটা সবসময় যারা দায়িত্বে থাকে তারা কিন্তু এইভাবেই কথা বলে। এটা সম্ভবত দায়িত্বের দোষ। আর যারা দায়িত্বে ছাড়া থাকে, দেখেন আজকে যুদ্ধ লাগাই দিতেছে। ওই মাহফুজ আলম কি বলতেছে, তারপরে এই নাহিদ ইসলাম কি বলতেছে যে মানে ভারতের নাকি সাইজ করে দেবে, লাশ পড়লে লাশ ফেলানো হবে, এই সমস্ত কথাবার্তা। দায়িত্বে যখন থাকে তখন কিন্তু এই কথাগুলি তখন মানুষ বলে না, দায়িত্বে না থাকলে সে বলতে পারে। তো এখন যেহেতু সিসি দায়িত্বে আছেন, সেই জন্য বলতেছেন আইন শৃঙ্খলার অবনতি হয়নি, একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপই হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনে এলে এই ধরনের ঘটতেই থাকে। এই কথা বলছেন সিসি MM নাসির উদ্দিন। গুলশানের একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপই হয়। এই যে হাদির ঘটনা একটা ঘটেছে, এটা আমরা বিচ্ছিন্ন ঘটনা মনে করি। এই ধরনের ঘটনা সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয়নি? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া খুন হয়নি? নির্বাচন এলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে, মানে 5ই আগস্টের তুলনায়
বলছে তুলনা করে দেখেন, সেই তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও আমরা এটা মনে করি যে এই উন্নতি যথেষ্ট না, কারণ যেহেতু পুলিশ দুর্বল, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা এলোমেলো করে দিতে পারে নির্বাচন আসার সাথে সাথে। কিন্তু এটাকে পয়েন্ট করে খুব দ্রুত যে আমাদের আমির এটা বলছেন যে তার উপর শফিকুর রহমান বলছেন, বেদনাদায়ক কাপুরুষোচিত আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী, যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে, সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে। এমনই প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটা জায়গা থেকে বর্তমানে কার্যত বাংলাদেশে এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। হ্যাঁ, নিঃসন্দেহে এখন এটা খুব ভালো বক্তব্য না সিইসির। এটা তার উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে মানুষকে ঐক্যবদ্ধ করার মানে প্রত্যয় ব্যক্ত করা দরকার ছিল যে এই ঘটনা ঘটছে। যেমন তারেক রহমান বলছে যে হাদির এই ঘটনা ঘটেছে এই কারণে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঘটনার স্বীকারও করতে হবে, আবার এর বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিতে হবে। কিন্তু একদম বললে চলবে না যে এটা কোনো ব্যাপারই নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক আছে। এটা বলাটা আমার মনে হয় যে সত্যকে আড়াল করা বা ঢেকে রাখার একটা চেষ্টা, সেই অর্থে আমি ঠিক আছে। কিন্তু সিসির এই বক্তব্যগুলিকে খুব দ্রুত মানে পয়েন্ট আউট করে এমন একটা বক্তব্য আনা, সেটা আমার কাছে খুব উদ্দেশ্যমূলক মনে হচ্ছে। যে এখন এলোমেলো একটা পরিস্থিতি তৈরি করা, এমন কিছু বক্তব্য দেয়া, ভারত বিরোধী দেখতেছি বক্তব্য চলতেছে, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে এই পদত্যাগ করো, নির্বাচন কমিশন অক্ষম, তার মানে নির্বাচন দরকার নেই, এরকম একটা মানে ভাবধারা গড়ে তোলার চেষ্টা চলতেছে, যেটা উদ্বেগজনক।